নাকি পেমেন্ট ভালো, মানে কেন যাচ্ছে সবাই? আসলে তা না, মূলত কথা হচ্ছে যে ওইখানে ভিসা নাই, ওইখানে শ্রমিকের কাজ বেশি, সেই সুযোগটা নিতেছে। কিন্তু আমাদের শ্রমিকরা ওটা বুঝতেছে না যে এটার জন্য অবৈধ হয়ে গেলে এদের অনেক সমস্যায় পড়তে হয়। একটা অসুস্থ হলে একে হসপিটালে নেওয়া যায় না, মারা গেলে এর কোনো সার্টিফিকেট পাওয়া যায় না, বা অবৈধ অবস্থা ধরা পড়লে অনেক জরিমানা হয়। এদের জন্য আমরা যারা বৈধভাবে বাস করি আমাদেরও অনেক সমস্যা হয়, অনেক জরিমানা দিতে হয়। এখানে আমাদের ইমেজ সংকট হয়, আমাদের কপিলেরা আমাদেরকে বিভিন্নভাবে বলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বলে আনো, এরা তোমাদের থেকে ফালায় যায় কেন, এই সমস্যাটা আমাদের কিছুটা আছে। তো যদি বাংলাদেশ সরকার কূটনীতিকভাবে যদি অন্যান্য দেশেও যদি ভিসা চালু করতে পারতো তাহলে এই সমস্যাটা হতো না আর কি। আচ্ছা, একটা ফোন আছে, ফোনটা নিয়ে ফিরছি আবারও। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। দর্শক নাম বলে প্রশ্ন করুন। জি, আমি ওমান প্রবাসী সালালা থেকে বলতেছি, মোহাম্মদ রাব্বি। জি, আমার প্রশ্ন হচ্ছে গিয়ে মানে অন্য দেশের শ্রমিকগুলো যখন ওমানে আসে তাদেরকে খুব একটা গুরুত্বপূর্ণ দেওয়া হয়, আমরা যখন আসি আমাদেরকে তেমন একটা গুরুত্বপূর্ণ দেওয়া হয় না, বিশেষ করে ওমানের মধ্যে। কারণ ওমানিরা বলে যে আমাদের সরকার নাকি তাদের সাথে দূতাবাস কোনোই সমঝোতা নেই, কূটনীতিক সম্পর্ক ভালোভাবে নাই, তার জন্য আমাদেরকে কোনো মূল্যায়ন করা হয় না। এবং আমাদের ভিসা লাগানোর সময় ওমানিরা আমাদেরকে অনেক প্যারাচিনা করে। যারা কোম্পানির মধ্যে না আছি তারা তো আছি, যারা আমরা মিনি ভিসা বলে একটা ভিসা দিয়েছে, তারা এই ভিসাটা দিয়েছিল, তারা আমাদেরকে 2 বছরের একটা কন্ট্রাক্ট করে, 2 বছরের পরে আমাদের ভিসা লাগে না। কেন লাগে না? আমাদের দেশের কূটনীতিক সম্পর্ক এই দেশে খুব একটা ভালো নেই, তার জন্য। তো আমি চাই যে আমাদের সরকার এই দেশে ভালো একটা কূটনীতিক সম্পর্ক তৈরি করুক। আমরা 7.5 লাখ বাঙালি আছি এখানে ওমানে, কিন্তু আমাদেরকে তেমন ফেসিলিটি দেওয়া হইতেছে না অন্য দেশের মতো। যেমন আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, তাদেরকে যে একটা মূল্যায়ন করা হয় আমাদেরকে তেমন একটা মূল্যায়ন করা হইতেছে না। হ্যাঁ, স্যালারি কিছু একটা হয়তো বা বাড়ছে, কিন্তু তেমন বাড়ে নাই তাদের মতো। আমাদের দেশের পূর্ণ হতো, আমাদের দেশের পূর্ণ এখন বাইরে উঠছে, ঠিক না? কিন্তু তাদের দেশের পূর্ণ বাইরে উঠছে, আজকে তাদের স্যালারি বাড়ানো দেওয়া হয়েছে, আমাদের স্যালারি বাড়ানো হয় নাই। কারণ শুধু আমাদের দেশের কূটনীতি সম্পর্ক ভালো নেই। জি দর্শক, ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি আপনি কি বলতে চেয়েছেন। আপনার আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা আপনার এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই দিব। থাকছে প্রবাসী আরটিভির 10ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নিয়ে একটি প্রতিবেদন। তথ্য ও ছবি পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার প্রতিনিধি সুলাতানুল আরেফিন, সৌদি আরব ব্যুরো চিফ মোহাম্মদ আবুল বশির, রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, জেদ্দার প্রতিনিধি হানিদ সরকার উজ্জ্বল, আরব আমিরাত প্রতিনিধি মাহবুব হাসান হৃদয়। অস্ট্রেলিয়াতে পালিত হলো আরটিভির 10ম প্রতিষ্ঠা বার্ষিকী। সিডনির রকডেলে অস্ট্রেলিয়া প্রতিনিধি সুলতানুল আরেফিনের শুভেচ্ছা বিনিময়ের পর অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, নাট্যকার, নির্মাতা প্রতিষ্ঠান বাসভূমির কর্ণধার জনাব আকিদুল ইসলাম সঞ্চালনার মাধ্যমে স্থানীয় সময় রাত 8টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। সিডনি প্রবাসী ও বাংলাদেশ থেকে আগত বিভিন্ন ব্যক্তিদের শুভেচ্ছা বক্তব্য আরটিভির প্রতি তাদের প্রত্যাশার কথা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশ বাংলা টেলিভিশনের নির্বাহী প্রযোজক ও সিডনির অন্যতম পরিচিত মুখ অভিনেতা রহমতুল্লাহ কমিউনিটির প্রবীণ উপদেষ্টা গামো আব্দুল কাদির, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ শামীমুল হক, বিএনপি অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন আহ্বায়ক মনিরুল হক জর্জ, বিশিষ্ট চিত্রশিল্পী ব্যবসায়ী এলেন খান, স্টাডিনেটের সিইও মোহাম্মদ হুসাইন, সিডনি ফুডস এর স্বত্বাধিকারী শাহে জামান টিটু, ভয়েস বাংলা রেডিওর পরিচালক ডক্টর নার্গিস বানু, বিদেশ বাংলা 24.com এর সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস এর সভাপতি ফজলুল হক শফিক, দৈনিক ভোরের কাগজ অস্ট্রেলিয়ার প্রতিনিধি কাজী সুলতানা সিমি, অ্যাডভোকেট মোবারক হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ, পরিচালক সালেহিন স্বপন, আবিদা আসওয়াদ, ছাত্রলীগ নেতা তৌফিক, যমুনা টিভির অস্ট্রেলিয়ার প্রতিনিধি হাসান তারেক, বাংলাদেশ পুলিশের সিনিয়র এসপি সাহেলি ফেরদৌস, জনপ্রিয় গায়ক ডি রকস্টার শুভ, জনপ্রিয় অভিনেত্রী প্রসূন আজাদ, মডেল অভিনেত্রী ও পরিচালক নন্দিনী। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রবাসী আরটিভির 11তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে শুভ সূচনা করেন সিয়াম মাহমুদ নীলা ও রিয়াদ মহানগর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ ফারুক। এছাড়া দর্শক ফোরামের আমন্ত্রিত মহিলা অতিথিদ্বয় স্বতঃস্ফূর্তভাবে কেক কাটায় অংশগ্রহণ করেন। সাইফুল ইসলাম অপূর্ব পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি রিয়াদ মহানগর আওয়ামী লীগ সভাপতি সালাউদ্দিন আহমেদ ফারুক। সভাপতিত্ব করেন আরটিভি দর্শক ফোরাম সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। বক্তব্য রাখেন সেলিম ভুইয়া, আফসার হোসেন, বোরহান, মাইনুদ্দিন চৌধুরী, মিজানুর রহমান, কবির হোসেন,
বি বারিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ইলিয়াস, সৌদি আরব সাংবাদিক ফোরামের সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলামিন, অর্থ সম্পাদক নুরুল আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম নিহন সহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন প্রবাসী শিল্পী কাকুন, বকুল, জাহাঙ্গীর, জাদু, সীমা হোসেন জয় সহ স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানে আগত অতিথি আরটিভির নববর্ষে পদার্পণে আরটিভির প্রতি শুভেচ্ছা জানান। সৌদি আরবের জেদ্দায় হামদানিয়া আল ওয়াফা বিলাতে পালিত হলো আরটিভির 10ম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব রাজ পরিবারের সদস্য প্রিন্স আব্দুর রহমান, বিশেষ অতিথি বাংলাদেশ কনসুলেট জেদ্দার কনসাল জেনারেল আজিজুর রহমান, আরটিভির দর্শক ফোরাম জেদ্দার প্রধান উপদেষ্টা আবুল বাশার বুলবুল এবং প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন, সেলিম রেজা, শাহ আলম, আব্দুল জলিল। জেদ্দা দর্শক ফোরামের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে আয়োজক কমিটিতে ছিলেন মোহাম্মদ আলমগীর, জাহাঙ্গীর, আনোয়ার হোসেন জাহিদ, আবু নাইম, আমজাদ হোসেন, মোয়াজ্জেম হোসেন আনোয়ার, দেলোয়ার হোসেন সরকার, রওশন জামিল শিপু, মুসা খান, জসিমউদ্দিন, ইকবাল প্রধান, মনোয়ার হোসেন আলাউদ্দিন, ফাতেমা আলমগীর, লাভলি, হানিস সহ আরো অনেকে। 31 ডিসেম্বর রাত 8টা থেকে মধ্যরাত 3টা পর্যন্ত 2 পর্বে কেক কেটে অনুষ্ঠান উদযাপন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রিন্স আব্দুর রহমান ও কনসাল আজিজুর রহমান, আরটিভি দর্শক ফোরামের সভাপতি, বিশেষ অতিথিদের নিয়ে কেক কাটেন ও আরটিভি সফলতা কামনা করেন। ফুল দিয়ে শুভেচ্ছা জানান বৃহত্তর নোয়াখালী প্রবাসী মুন্সিগঞ্জ স্পোর্টিং ক্লাব, প্রবাসী চট্টগ্রামবাসী, ব্রাহ্মণবাড়ী স্পোর্টিং ক্লাব, খুলনা সমিতি, কুমিল্লা সমিতি, সৌদি আরব জেদ্দা সাংবাদিক অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সৌদি আরব প্রবাসী বাংলাদেশি জনপ্রিয় শিল্পী, ভারত ও পাকিস্তানি শিল্পীরা। উপস্থিত দর্শকদের খাবার পরিবেশনে সহযোগিতা করেন ব্রাহ্মণবাড়ী স্পোর্টিং ক্লাবের সদস্যরা। বাংলাদেশি মিডিয়া, এসটিভি, এনটিভি, মাই টিভি, এটিএন বাংলা, বাংলাভিশন ও অনলাইন পত্রিকার সাংবাদিক সহ স্থানীয় প্রতিনিধিরা আরটিভিকে শুভেচ্ছা জানান। আরো শুভেচ্ছা জানান জেদ্দা বাংলাদেশ কনসুলেট কনসাল জেনারেল ম্যানেজার AKM শহীদুল করিম, জেদ্দাস্থ কমিউনিটি নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল স্তরের প্রবাসী দর্শকরা আরটিভি সকল অনুষ্ঠানে খুব প্রশংসা করেন। মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিগণের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী নুরুল আমিন, আশরাফুদ্দিন, আহমেদ আলী মবিক, আলহাজ আব্দুর রহমান, বিপ্লব হোসেন, সাদেক হোসেন, আনোয়ার জাহিদ, মফিজুল আলম, ইসমাইল আজাদ, শাফন, ইদ্রিস সহ কমিউনিটির নেতৃবৃন্দরা। আরটিভির 10ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে আরটিভিকে শুভেচ্ছা জানান। প্রবাসীদের জীবনযাত্রা, তাদের ভালো মন্দ তথ্যগুলো আমাদের দেশে তুলে ধরে তথা বিশ্বে তুলে ধরে। এর মাধ্যমে যা আমাদের তথ্য আদান প্রদানের সুযোগ সৃষ্টি হয়েছে, এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। আরটিভির 11 বছর পদার্পণ উপলক্ষে আরটিভিকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার। আমার অনেক প্রিয় অনুষ্ঠান এবং এটা অনেক সচেতন করছে মানুষকে। আরটিভিকে অনেক অনেক শুভেচ্ছা। আরটিভির জন্মদিনে আরটিভিকে অনেক অনেক শুভেচ্ছা। দর্শকরা অনেক দিন ধরে আরটিভি পছন্দ করছে দেখছে এবং তার সাথে সবসময় আছে দেখে আরটিভিকে অভিনন্দন। আরটিভির 11 বছর জন্মবার্ষিকীতে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। আরটিভি যাতে শুধু প্রবাসীদের অনুষ্ঠান মানায় নয়, যাতে সাধারণ প্রবাসী যারা আছে তাদের সুখ দুঃখের কথা যেন এই সীমানা পেরিয়েতে তুলে ধরা হয়। 10 বছর পেরিয়ে 11 বছর পদার্পণ উপলক্ষে আরটিভির পরিচালনা পর্ষদ, কলা কৌশলী সবাইকে আমি প্রবাসীদের পক্ষ থেকেই শুভেচ্ছা জানাচ্ছি। সুন্দর আয়োজনে আরটিভি কর্তৃপক্ষ, আরটিভির কলা কৌশলী এবং আমাদের দর্শক সবাইকে অভিনন্দন। এই শুভ অনুষ্ঠানের শুভ মুহূর্তে আমি আরটিভি তথা সংযুক্ত আরব আমিরাত আরটিভি দর্শক ফোরাম এবং বাংলাদেশের আরটিভি কর্তৃপক্ষের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমরা শুধু যারা ভালো আছি, আমরা যারা ভালো থাকি, ভালো খাই তাদের জন্যই নয়, যারা অসহায় লোক এখানে রয়েছেন এই সংযুক্ত আরব আমিরাতে, সেখানে হাসানকে দৃষ্টি লক্ষ্য করে আমি বলছি যে সেই সব জায়গায় গিয়ে আমাদের দুঃখী মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের খবরাখবর নেওয়া এবং এইটা টিভিতে বেশি বেশি করে উঠে তোলা ধর। দেখলেন আরটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নিয়ে বিভিন্ন দেশে অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন। এখন নিচ্ছি একটি বিরতি। আপনারা দেখছেন স্টার গোল্ড গ্রুপ সীমানায় পেরিয়ে অনুষ্ঠান। বিরতির পর আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্টার গোল্ড গ্রুপ সীমানা পেরিয়ে অনুষ্ঠানে। বিরতির আগে কথা হচ্ছিল আমন্ত্রিত অতিথিদের সঙ্গে, তাদের সঙ্গে আবারও আলোচনা চলে যাচ্ছি। দুজন দর্শক ফোন করেছিলেন ওমান থেকে এবং দুজনেরই কিন্তু আলোচনার বিষয়ে একটু ইম্পর্টেন্ট দুটো বিষয় উঠে এসেছে। একটা ছিল স্কুল নিয়ে, আরেকটা উনি বলছিলেন যে বৈষম্যের শিকার হচ্ছেন তারা প্রতিনিয়ত। ধন্যবাদ। যিনি মোরশেদ ভাই ফোন করেছেন উনি আমার বড় ভাই। ওনাকে সহ আমরা বেশ কিছু জায়গায় ওই স্কুল নিয়ে কাজ করতে গেছিলাম। দূতাবাস আর স্কুলের প্রেসিডেন্ট কিছুদিন আগে আমাদের
এখানে বাংলাদেশের মন্ত্রী মহোদয় এবং এমপিরা গেছিল, এদের সাথেও আমরা বিভিন্ন আলোচনা করছিলাম স্কুলের বিষয়ে। আমরা মূলত জালানবাসীরা স্কুল নিয়ে বেশি সমস্যায় আছি। আমাদের বাচ্চা কাচ্চাদের যে শিক্ষা ব্যবস্থা এটা খুবই আপত্তিকর। আমরা যদিও বা ইংলিশ মিডিয়াম স্কুল এটা আমরা বলে থাকি, এরপরেও কিন্তু আমরা ইংলিশ মিডিয়ামের কোনো স্বাদ ওখানে আমরা পাচ্ছি না। ওখানে মূলত ইংলিশ মিডিয়ামের কোনো টিচারই নেই, সব বাংলা মিডিয়াম টিচার। যে হিসেবে আমাদের বাচ্চাদের লেখাপড়া হওয়ার কথা ছিল তা কিঞ্চিত পরিমাণে হচ্ছে না। এর মধ্যে আমাদের এখানে কিছু রাজনৈতিক কোন্দল, কিছু প্রতিহিংসার কারণে স্কুলটা এখন একদম ধ্বংসের পথে। ইদানিং আরও একটা সমস্যা এখানে অ্যাড হয়েছে, ওইখানে সরকারের বিভিন্ন অমানি সমস্যা। এগুলো সমাধান করতে গেলে কমিউনিটির সবাইকে নিয়ে, প্রতিষ্ঠিত ব্যক্তিদের নিয়ে একসাথে বসে এটা সমাধান করাটা খুবই জরুরি। আমাদের এম্বাসি এবং বোর্ড ডাইরেক্টর যদি সদয় হয়, স্থানীয় যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ ব্যবসায়ীরা আছে এদেরকে নিয়ে যদি এটা আবার নতুনভাবে উদ্যোগ না নেয়, তাহলে অচিরেই আমাদের স্কুলটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এতে আমরা প্রবাসীরা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে যারা আছি আমরা বিষম একটা বিড়ম্বনায় পড়ব। আমাদের বাচ্চা কাচ্চা যদি ওখানে লেখাপড়া করাইতে না পারে তাহলে আমাদের বিদেশ থাকাটাও সম্ভব না। আচ্ছা, আরো একজন দর্শক উনি বৈষম্যের কথা বলছিলেন। জি 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 অবশ্যই। আমি আগেও বলেছি, মিডল ইস্টের মধ্যে আমরা যারা আছি, আপনি এয়ারপোর্টে আসলে দেখবেন যারা ইউরোপিয়ান আমেরিকান এরা যদি আসে এদেরকে এক্সট্রা লাইনে দেওয়া হয়, আমাদেরকে এক্সট্রা লাইনে দেওয়া হয় না। ওইদিকে বলে তোমরা ওইখানে লাইনে যাও। এটা কেন হয় আমরা নিজেও বুঝি না। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা একটা মানব অধিকার থাকা দরকার ছিল। যারা আমেরিকাতে যারা থাকে এরা অনেক টাকা কামায়, এটা কোনো কথা না। মিডল ইস্ট থেকেও তো আমরা অনেক টাকা অনেক রেমিটেন্স পাঠাচ্ছি, আমাদেরকে অমূল্যায়ন করবে কেন? আর মানুষ তো সব একই না। এখানে হয়তো সাধারণ কর্মচারী থেকে শুরু করে প্রকৌশলী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই আছে। আমরা মিডল ইস্টে থাকি বলি আমাদেরকে আন্ডার এস্টিমেট করবে, এটা তো কথা না। আমরা ব্যাগের সমস্যায় পড়ি, এয়ারপোর্টে ঢোকার পর থেকেই আমাদেরকে বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়। এটা আমাদের ওমানের জন্য সবচেয়ে বেশি। ওমানটা মূলত মনে করা হয় অবহেলিত, অথচ ওমানে আমরা দীর্ঘ 15-16 বছর ধরে আছি। ওইখানে আমরা এখনো অনেক লোক যাচ্ছে, অনেক রেমিটেন্স এখান থেকে আসতেছে। আমরা ওইখানে অনেক কমফোর্ট ফিল করতেছি, বাংলাদেশের চেয়ে ওইখানে আমরা আরো অনেক বেশি সিকিউর ফিল করতেছি। আমরা এয়ারপোর্টে আসার সাথে সাথে আমাদেরকে মনে করা হয় এরা একদম এমন একটা মানে ওই জায়গা থেকে আসছে যে জায়গাটা মনে হয়। সমস্যাটা তো শুধু ওমানবাসীর জন্য না, আমাদের ঢাকা এয়ারপোর্টে যেটা আপনি শুধু যে বাংলাদেশ বিমান, সৌদি আমিরাত যেটাই বলবেন, দেখা গেছে যে আমরা জেদ্দা থেকে ঢাকা এয়ারপোর্টে আসতে আমাদের লাগতেছে 6.5 ঘন্টা আসার সময়, আর লাগেজ পাইতে আমাদের সময় লাগে 5 ঘন্টা। আচ্ছা, এটার কারণ কি? এখন এত ধীর ভাবে লাগেজ গুলো আসে, খুব রিল্যাক্সে কাজ করেন বাংলাদেশ বিমানবন্দরের কর্মকর্তারা। আমাদের যে দেখেন, আমাদের প্লেন সফরটা ধরা হচ্ছে 6.5 ঘন্টা 7 ঘন্টা, কিন্তু আমরা তো 4 ঘন্টা আগে জেদ্দা এয়ারপোর্টে আসতে হয়েছে। আবার যদি আমাদেরকে এখানে 5-6 ঘন্টা থাকতে হচ্ছে, এয়ারপোর্ট থেকে আমাদেরকে বাসা যেতে 2 ঘন্টা লাগতেছে। যদি পরিবার থাকে, কারো অল্প বয়স্ক ছেলে মেয়ে থাকে, তাহলে কি অবস্থাটা হয়? টোটাল অর্থাৎ আপনার একটা সফর হয়ে যাচ্ছে 20 থেকে 22 ঘন্টা। তো লাগেজ বিড়ম্বনা যদি এখানে 5-6 ঘন্টা হয়ে যায়, এটা অত্যন্ত দুঃখজনক। দেখেন, দুনিয়ার যে কোনো এয়ারপোর্টে আপনি যাবেন, ইমিগ্রেশন সারি আসতে আপনার লাগেজটা এসে হাজির। আমি তো অনেকগুলো দেশ সফর করেছি, কোন দেশে আমি দেখি নাই ইমিগ্রেশন ফারে আসছি লাগেজ মিনিট দেরি হয়েছে। কিন্তু এবারও আমি এই গত সপ্তাহ দিকে আমি ঢাকাতে আসছি, আমরা বরাবর 4 ঘন্টা আমরা এই ঢাকা এয়ারপোর্টে দাঁড়ানো, অনেক সময় পাওয়া যায় না। স্টাফদেরকে যখন বলি তারা বলে যে আসবে, আপনারা বসেন। তবে হ্যাঁ, বিগত বেশ কয়েক বছর থেকে একটা জিনিস হচ্ছে কি, লাগেজ পাওয়া যাচ্ছে, আচ্ছা মিসিং হচ্ছে না কিন্তু দেরি হচ্ছে এবং এখন লাগেজ কাটা হচ্ছে না। আগে এয়ারপোর্টের ভিতরে লাগেজ কাটা হতো, এখন কিন্তু লাগেজ কাটা হয় না। তাহলে আশা করা যায় যে এই সমস্যাটাও খুব শিগগিরই কাটিয়ে উঠবে। কোনো ব্যাপার না, এই দ্রুত লাগেজ আনা কোনো ব্যাপার না। যেখানে তাদের মনে করেন প্লেনের থেকে তারা খুব দ্রুত এনে দ্রুত দিলে হয়, আসতে তারা অনেক দেরি করার কারণ হলো কি, এখানে কি লোক বলার সমস্যা, শ্রমিকের সমস্যা? তাও তো হওয়ার কথা না। বাংলাদেশে তো আপনার শ্রমিক সস্তা, তো 10 জনের জায়গা প্রতিটা এয়ারলাইন্সে কিন্তু এখন আগে যেরকম একটা লিমিট ছিল যে আপনার এয়ার ফেয়ার একটা লিমিট ছিল, এখন তা না।
আপনি আজকে ফেয়ার হচ্ছে 2000 রিয়াল, কালকে 2500, পরশু 2300, মানে মার্কেট দেখে এটা যখন অবজেকশন আসছে, তাইলে মান বাড়াইতে সমস্যা নাই তো। আর সবাই যেখানে মান বাড়াচ্ছে, আমাদের ঢাকা এয়ারপোর্ট কেন বাড়াবে না? সুতরাং এটা শুধু ওমান না, এটা আমি মনে করি আমরা প্রবাসী যারা আছে, সাথে সাথে আমরা বাংলাদেশি যেন বিদেশি যারা আসতেছে তারা তো ভুগছে এই সমস্যা, দেশের একটা বদনামি না। এটাকে আমার মনে হয় সরকার এবং পর্যটন মন্ত্রণালয় এবং আমাদের এয়ারপোর্ট মন্ত্রণালয় খুব সুন্দরভাবে এটা মনিটরিং করা দরকার এবং দেখা দরকার বলে এটা কাটিয়ে উঠতে পারি আমরা। এই বিষয়ে আপনার নিশ্চয়ই কিছু বলার ছিল, বা আপনি বলছিলেন যে এয়ারপোর্টে আসলে আপনাদের যে সমস্যাটা হয় এটা নিয়ে তো আপনাদেরও অভিযোগ রয়েছে। জি জি, ধন্যবাদ আপনাকে। আমার বাইরে মোটামুটি বলেই ফেলছে এটা। এটার সাথে আমি শুধু আরেকটা অ্যাড করতে চাই, আমাদের যে প্রবাসীদের পক্ষ, সবার পক্ষ থেকে আমি নিজেও ওটার সাথে ভুক্তভোগী আমি নিজেও। আমরা প্রথম অবস্থায় আমরা যে প্রবাসী যারা আছি কুয়েত সহ অন্যান্য যে আরব কান্ট্রিগুলোতে, আমরা ম্যাক্সিমাম সবাই আমাদের বাংলাদেশের অন্তত আন্তরিকার জন্য আমরা সবাই প্রথম বাংলাদেশ বিমানের এয়ারলাইন্সের টিকিটের জন্য যাই। কিন্তু আমি আমার পর্যালোচনা বলতেছি, আমি দেখছি যতবার আমি গেছি ততবারই দেখছি অন্যান্য এয়ারলাইন্সের সাথে তুলনা করলে একটু বেশি রেটটা। এটা কেন? এবং কৃত্রিম সংকট যে পাওয়া যাচ্ছে না টিকিট, এটাও কিন্তু অভিযোগ এসেছে, অনেকেই করছেন এই অভিযোগ। আমি নিজেই আমি প্রমাণ, অন্য কোনো এটা ডকুমেন্ট লাগবে না। আমি টিকিটের জন্য অনেক পেরেশানি হয়েছি, তারপরে অনেক রেট বেশি দিয়ে টিকিট কাটছি, উঠে দেখেন বিমান অর্ধেক ফাঁকা, বহুত বিমান খালি, আমার পাশে কেউ ছিল না। এটা একেবারে তারপর গতবার আসতে আমি পুরা ইয়াতে সামনে কেবিন, বাংলাদেশ বিমানে তো একটা বিজনেস ক্লাস নাই, ওটা সামনে ওটাই বিজনেস ক্লাস হিসেবে ইউজ করা হয়। ওখানে কেউ ছিল না, আমি একা, অনলি একা। আমি কিন্তু টিকিট কেনার সময় আপনি টিকিট নাই, আমাকে বলতেছে কারণ হবে না, তারপর রেড বিচ এখানে আসছি, আমি একা, পরে আমি আরেকজন লোককে ভিজতে গেলে আমার সাথে বসে। এই ব্যাপারে যারা ক্রু আছেন বিমানের, তারা কি বলেন, বা কর্তৃপক্ষের সঙ্গে নিশ্চয়ই আপনারা কথা বলেছেন, তারা আসলে কি যুক্তি দিচ্ছেন? দেখেন এখানে সবাই আসলে আমরা যাদের সাথে কথা বলি, বিমানের ভিতর পর্যায়ে জিনিসটা কখন দেখি, আসার পর আগে বললে উনি ওনাদের কম্পিউটার দেখে দেখবে সিট নেই, কোথাও সিট নেই, আপনি দেখেন ওই সার্ভার ভিতরে দেখাতে সিট নেই, তখন আপনি বিমান আসার পর দেখবেন সিট আছে। তাহলে এটা কারা সৃষ্টি করছে? না, এই জিনিসটা শুধু বাংলাদেশ, দেখেন এই জিনিস কিন্তু সৌদি এবং আমিরাতে না, কিন্তু কারণ কেন বাংলাদেশ বিমান এটা হচ্ছে আপনি দেখেন না। এবং আমাদেরকে অনেকে বলেছেন এটা সিন্ডিকেট, এটা অন্যান্য এয়ারলাইন্সের অনেকে জড়িত এটার সঙ্গে। জি জি, এরকমই আমরা আজকে সব প্রবাসী পক্ষে বলতে চাই, কেন বৈষম্যটা কেন আপনাদের সীমানা ফেরির মাধ্যমে? যদি অন্যান্য এয়ারলাইন্সে আমাদের বাংলাদেশকে ঢাকায় দিতে পারে যে রেট, যে ডলার দিয়ে, বাংলাদেশ বিমান কেন পারবে না? বাংলাদেশ বিমান কেন ওর থেকে বেশি? আমাদের বাংলাদেশের জন্য উচিত বাংলাদেশ গভর্নমেন্ট আরো কম রেট দেওয়া। মিডল ইস্টের ম্যাক্সিমাম লোক শ্রমিক কম বেতনে কাজ করে, ম্যাক্সিমাম কম বেতনে কাজ করে। ওরা যদি সরকার কিছুটা ভর্তুকি দিয়ে টিকিটের দামটা একটু কমায়, ওই লোকটা বছর 2 বছরের মধ্যে বাড়িতে আপ ডাউন করতে পারে। কিন্তু এখন এই টিকিটের কারণে একমাত্র অনেক লোক আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু এইসব বিষয় নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি, এবং আমরা আশা করি যে আস্তে আস্তে সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠবো। একটা রিপোর্ট দেখে আসছি আবারও। এবারে থাকছে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ঈদে মিলাদুন্নবী পালন নিয়ে প্রতিবেদন। তথ্য ছবি পাঠিয়েছেন ওমান প্রতিনিধি এইচ.এম. হুমায়ুন কবির ও আরব আমিরাত প্রতিনিধি মাহবুব হাসান হৃদয়। যথাযোগ্য মর্যাদা আল ফালাজ হোটেলের গ্র্যান্ড হলে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। ওমান সরকার অনুমোদিত একমাত্র বৈধ সংগঠন সকল বাংলাদেশিদের মিলন কেন্দ্র বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল হক ও এম.এন. আমিনের যৌথ সঞ্চালনায় ক্লাবটির সভাপতি শফিকুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিজ এক্সিলেন্সি মিনিস্ট্রি অফ ডিফেন্সের জেনারেল সাইয়েদ নাসের আল সালমি। বিশেষ অতিথি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের হেড অফ কমিউনিটি ক্লাব মিসেস সাফিয়া আল ওমেরি, রাশিয়া ও চীনে দায়িত্ব পালনকারী ওমানের সাবেক রাষ্ট্রদূত শেখ আবদুল্লাহ আল হোসনি, ওমান সরকারের পার্লামেন্ট মেম্বার লিওয়া শেখ ইব্রাহিম আল সাদি, মিনিস্ট্রি অফ হেলথের পরিচালক আহমেদ আবদুল্লাহ আল হোসনি। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ থেকে আগত জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুহাদ্দিস হজরত আল্লামা হাফেজ মাওলানা আনিসুজ্জামান আল কাদিরি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মালেক, অনুষ্ঠানের কনভেইনার আব্দুল সালাম, হাফেজ কারি আব্দুর রহিম, মোহাম্মদ ইসমাইল, গোলাম মোস্তফা নিজাম, মোহাম্মদ বশির ও জাহিদ চৌধুরী সহ আরো অনেকে। সবশেষ মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ওমানের হামেরিয়ার স্পাইসি প্লেসে পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল আয়োজন করা হয়। মোহাম্মদ কাউসার পারভেজের সঞ্চালনায় মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আবু সুফিয়ান আবেদি আল কাদেরি। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাওলানা সাইফুদ্দিন আল কাদেরি, মোহাম্মদ আখতার হোসেন, মোহাম্মদ জসিমুদ্দিন, নুরুল ইসলাম শিকদার সহ আরো অনেকে।
ওমানের আল খাদরায় গাউসিয়া কমিটির উদ্যোগে জশ্নে মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়। মনসুর আহমেদের সঞ্চালনায় এবং মোহাম্মদ জেবর মোল্লুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাওলানা আবু সুফিয়ান আবেদি আল কাদেরি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবু সেকান্দার, তাজুল ইসলাম ফারুক, মাওলানা আহমদ নুরি, মাওলানা এনাম, মাওলানা বেলাল মোহাম্মদ, জহুর আলম, সাইফুল ইসলাম, মোহাম্মদ আজাদ ও দিদার চৌধুরী সহ আরও অনেকে। ওমানের ওয়ালজায় পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। মোহাম্মদ কামালের সঞ্চালনায় ও মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা দিদারুল আলম, মোহাম্মদ আজম, মোহাম্মদ নাসের, মোহাম্মদ ফারুক ও নবী হোসেন সহ আরও অনেকে। প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম সমিতির উদ্যোগে শুক্রবার শারজাহ আল হুদাবিয়া রেস্টুরেন্ট হয়ে গেল পবিত্র ঈদে মিলাদুন্নবী। আরশাদ হোসেন হিরুর সভাপতিত্বে আবুল কাশিম ও প্রকৌশলী মোর্শেদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা সোলাইমান আনসারি। প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কনসাল জেনারেল ডক্টর AKM রফিক আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর চৌধুরী, অধ্যাপক আব্দুস সবুর, SM নুরুল ইসলাম, মোহাম্মদ আমির হোসেন। অন্যদের মাঝে বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুল আফসার, মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ নূর নবী রওশন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ এহসান, মোহাম্মদ আলিম, প্রকৌশলী মনোয়ার হোসেন, শাহ মোহাম্মদ মাকসুদ, হাজি শফিকুল ইসলাম ও জহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কাউন্সিলর প্রীতি চাকমা, লেবার কাউন্সিলর AKM মিজানুর রহমান, জিল্লুর রহমান, জসিমউদ্দিন পলাশ, SM ইদ্রিস, শাহাদাত হোসেন, MA তাহের ভুইয়া, আবু সুফিয়ান, মোহাম্মদ সিরাজুল দোল্লা, SM মুনির, হামিদ আলী, বজুল আহমেদ, মঞ্জুর আলম, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ আফসার, মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ দেলওয়ার, হাজি তাহের, মোজাহের উল্লাহ মিয়া। আর একটি প্রতিবেদন দেখলেন। আবার চলে যাচ্ছে আলোচনায়। আমরা তো অনেক সমস্যার কথা বললাম এবং মিডল ইস্ট নিয়ে কিন্তু বেশিরভাগ সমস্যার কথাই উঠে আসে, কিন্তু নিশ্চয়ই সম্ভাবনার জায়গাটাও অনেক বড়। এই সম্ভাবনার জায়গাটা কি হতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। অবশ্যই ওমানে আমার জানা মতে সম্ভাবনার জায়গা অনেক। আমাদের এগ্রিকালচার সাইডে যদি বাংলাদেশের অনেক এমপ্লয় এখানে নেওয়া যাওয়ার অনেক অবস্থান এখানে আছে, অনেক লোক নিয়ে যাওয়া যাবে। আর এমনি অন্যান্য সেক্টরেও বাংলাদেশি এমপ্লয়রা অনেক কিছু করতেছে এখানে। আপনারা প্রতিনিয়ত এখানে পাচ্ছেন ওমানের অনেক অনুষ্ঠান হচ্ছে, ঈদে মিলাদুন্নবী হইতে শুরু করে ন্যাশনাল ডে, অনেক অনুষ্ঠান করতেছে, অনেক লোক এখানে এখন বর্তমানে আছে। সম্ভাবনার জায়গা অনেক, শুধু আমাদের সরকারের সদিচ্ছা থাকলে আর আমাদের অ্যাম্বাসেডার সাহেব আর যদি স্কুল কর্তৃপক্ষকে যদি আরেকটু দেখভাল করলে আমার মনে হয় ওমানে আরও কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে এবং অনেক রেমিটেন্স এখান থেকে আসবে। শুধু ওমানি যারা এখানে ওমানের এমপ্লয় যারা যায় এদেরকে যদি শুধু দক্ষ বানানো যায়, কিছু দক্ষ শ্রমিক যদি বাংলাদেশ থেকে পাঠানো যায়, আমার মনে হয় মিডল ইস্টে এরা পুরোই দখল করে নিতে পারবে। ওদের ভবিষ্যতে মিডল ইস্টের অন্যান্য কান্ট্রিজ ওমান সবচেয়ে এগিয়ে যাবে বলে আমি মনে করি। জি, নিশ্চয়ই। আপনি একটু বলবেন যে সম্ভাবনার জায়গাগুলো কি ধরনের দেখতে পান বা কি কি করলে আমরা পজিটিভ কোনো রেজাল্ট পাবো? আমাদের বর্তমান সৌদি আরবের রাষ্ট্রদূত জনাব গোলাম মর্শিদ সাহেব, উনি বেশ তৎপর বিভিন্ন বিষয়ে, যেমন নারী গৃহকর্মী গত বছর থেকে যখন যাচ্ছে সৌদি আরব, যেটা নিয়ে ইতিমধ্যে কিন্তু বিতর্কের শুরু হয়েছে। হ্যাঁ, বিতর্কের শুরু হয়েছে। হওয়ার কথাগুলি যেখান থেকে উৎপত্তি সেটা হলো এই যে ইতিমধ্যে যারা গিয়েছেন তাদের মধ্যে থেকে বেশ কিছু ফেরত এসেছেন প্লাস ওখানে আছেন। তবে আমাদের রাষ্ট্রদূত এবং কনসাল জেনারেল জিদ্দার বেশ আন্তরিকতার কারণে ওনারা সরাসরি এমবেসিতে এদেরকে স্থান দিচ্ছে। বিশেষ করে নির্যাতিত যে নারী মহিলাগুলো আসতেছে তাদেরকে স্থান দিচ্ছে এবং তারা আরও বেশ একটা প্রশংসনীয় উদ্যোগ যে ওনারা এদেরকে জায়গা দিয়ে খাওয়া দিয়ে ওনারা চেষ্টা করছেন যে বাংলাদেশি অন্য যারা ফ্যামিলি নিয়ে আছে তাদেরকে এই মহিলাগুলো দিয়ে প্রোভাইড করা যায় কিনা। এবং বাংলাদেশি ফ্যামিলির কাছেই দিয়ে দেওয়া, হ্যাঁ, বাংলাদেশি ফ্যামিলিদের কাছে তারা ফেরত দিচ্ছে যে তোমরা আহ্বান করে যে তোমাদের যাদের লাগবে, যারা বিত্তশালী আছে তারা নিয়ে যাও। তো আসলে হচ্ছে কি, যেহেতু আমাদের দেশে এই নার্সিং, এই গৃহকর্মীগুলো নার্সিং দিকে তেমন একটা ভালো না, অর্থাৎ তাদেরকে ট্রেনিং দেওয়া হয় না, ফাটিয়ে দেয়, কাজ জানে না। তখন তারা সৌদিদের ওখানে ভাষাগত খাওয়াগত সমস্ত দিক দিয়ে যে সমস্যাগুলো সেগুলি বাঙালি ফ্যামিলিতে যেও তাদের সে সমস্যাগুলো দেখা দেয়। এক পর্যায়ে বাংলাদেশের পরিবারগুলো তাদেরকে রাখতে চায় না। আচ্ছা, এখানে একটা জিনিস কি, যেমন গত বৃহস্পতিবার আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী সাহেব ওখানে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিয়ে একটা বৈঠক করেছেন। সেখানে এখন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আশ্বস্ত করেছেন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী সাহেবকে যে আপনাদের
যে গৃহপরিচয় যখন আসে, সেই সাথে আমরা এখন উন্মুক্ত করতে আমরা চেষ্টা করব যে তাদের স্বামীদেরকে যেন সাথে অভিভাবক হিসেবে কাউকে নিয়ে আসে। তাহলে হবে কি, সে গৃহে কাজ করবে, তার হাজব্যান্ড ড্রাইভার হিসেবে করবে। যদি সেই ক্ষেত্রেও তাদের সেটিং না হয়, তখন তারা আত্মীয়স্বজন নিয়ে আসতে পারবে, মানে অভিভাবক হিসেবে যে কোনো কাউকে নিয়ে যাওয়া যায়। তাহলে হবে এটা বেশ ভালো উদ্যোগ। হ্যাঁ, ভালো উদ্যোগ। যদি সেটা হয়, তাহলে যে অভিভাবক হিসেবে যে যাবে, সে তো আসলে তো নারী নিয়ে নিগৃহীত, পুরুষরা খুব একটা তেমন না। তাহলে সেই তার অভিভাবক হিসেবে তাকে দেখতে পারবে। এখন যেখানে এমবেসি দেখতেছে, কনসাল জেনারেল দেখতেছে, সেখানে আরো একজন অভিভাবক থাকবে। তাহলে হবে কি, আমার দেশ থেকে সমস্যা অনেক কমে যাবে, অনেক কমে যাবে। জি, আপনাকে থামাতে হচ্ছে একেবারে শেষ পর্যায়ে। আপনি একটু বলবেন যে সম্ভাবনার জায়গা কি দেখতে পান আপনারা? এত সমস্যার মধ্যে অবশ্যই অনেক সম্ভাবনা আছে। যেমনটি মনে করেন, আমরা আমাদের কুয়েতের বর্তমান দূতাবাসের মাধ্যমে উনি বিভিন্ন সভা সেমিনার করে সমবাজার সম্প্রসারণের জন্য উনি বিভিন্ন উদ্যোগ নিয়েছে। যদি এভাবে চালিয়ে যায় সামনে থেকে, আমি মনে করি এটা একটা সুফল ভোগ করবে বাংলাদেশ সরকার প্লাস আমাদের বাংলাদেশের নাগরিকরা যারা বিগত কিছুদিন যাবৎ গিয়েছে। এদেরকে নিয়ে আমরা বিভিন্ন আমাদের কোম্পানির কথা বলতে পারি, আমরা গর্বভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন আনন্দ ফুর্তি দিয়ে ওরা মোটামুটি খুব ভালো আছে। বাংলাদেশ দূতাবাসের আন্ডারে, দূতাবাসের উদ্যোগেও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আমাদের বিভিন্ন সভা সেমিনার হয় বাঙালিদের মধ্যে। আমরা মোটামুটি আমাদের বর্তমানে যারা আছে সব অনেক সমস্যার মধ্যে অনেক ভালো আছে, এমনকি এটা সম্ভাবনাময় দিকও অনেক আছে। আমি মনে করি বর্তমান দূতাবাসে যেভাবে উনি কিন্তু খুব উদ্যোগী, উনি খুবই এরকম চেষ্টায় আছে। এভাবে যদি উনি আরো এই আপনার কাজগুলো সফলভাবে আগে নিতে পারে, আমি মনে করি বাংলাদেশ এবং খুব অচিরে নিশ্চয়ই ভিসাগুলো খুলে যাবে, আমরা সেই আশাও করতে পারি। আশা করি সুফল একটা ভোগ করা যাবে। আমরাও সেটাই আশা করছি। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি যে সমস্যার কথা তুলে ধরতে ধরতে একদিন নিশ্চয়ই আমরা দেখতে পাবো যে ওই দিন চলে এসেছে যেদিন সব দেশেই বাংলাদেশিরা যেতে পারছে। আপনাদের তিনজনকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ। আর টিভি সকল কলাকৌশলীকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন স্টার গোলগ্রুপ সীমানা পেরিয়ে অনুষ্ঠান। আমাদেরকে আপনার মতামত বা তথ্য জানাতে ইমেল করুন এই ঠিকানায় simanaperia@rtvbd.tv। আগামী পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।